বাবাও চলে যায়। মিষ্টু গেস্ট রুমে চলে যায়, দরজা বন্ধ করে বিছানায়। মিষ্টু, দরজা খোলো। মিষ্টু, এই মিষ্টু, দরজা খোলো বোন। মিষ্টু দরজা খুলে দেয়। ভাবি রুমের ভিতরে গিয়ে, এই মেয়ে, সমস্যা কি তোমার? দরজা লাগিয়ে দিয়েছো কেন? আর এই কি পাগলের মতো এভাবে কাঁদছো কেন? কোথায় কাঁদছি না তো। নিচের দিকে তাকিয়ে বলে মিষ্টু। তাই না? তাহলে এগুলো কি চোখে? পানি কেন তাহলে? ও কিছু না। তুমি কিছু বলবে ভাবি? দেখো, আমি জানি মায়ের কথায় কষ্ট পেয়েছো, কিন্তু মা মন থেকে বলেনি এসব, রাগের মাথায় বলে ফেলেছে। প্লিজ মার কথায় কিছু মনে করো না। ভাবি বিশ্বাস করো, আমি ইচ্ছে করে ওনাকে অপমান করানোর জন্য কিছু করিনি। আমি সত্যি জানতাম না, বিশ্বাস করো। হ্যাঁ, আমি ওনার উপর রেগে আছি, কিন্তু আমি কখনো এসব করার কথা ভাবিও নি। ভালোবাসি তো ওনাকে, কি করে এমনটা করব বলো? ভালোবাসার মানুষটা যতই কষ্ট দেয় না কেন, কখনো ভালোবাসার উপর প্রতিশোধ নেওয়া যায় না। আমি ওনার কথায় যতটা না রাগ করেছি, তার চেয়ে বেশি আমার অভিমান হয়েছে ওনার উপর। যদিও ওনার কাছে আমার এসব অভিমানের কিছু যায় আসে না, কিন্তু আমার মনের উপর তো কোনো জোর নেই। বেহায়া মনটা যে আমার কথা শুনে না, কি করব আমি? শান্ত হও মিষ্টু, সব জানি। আমাদের মিষ্টু এমন কিছুই করতে পারে না। কান্না করো না প্লিজ। মা কেন আমাকে বুঝলো না ভাবি? মা কি করে বলতে পারলো আমি মাকে নিজের মা মনে করি না? আমার তো নিজের মায়ের কোনো কথা মনে নেই। মার আদর স্নেহ মমতা কি আমি তাও জানি না। মার থেকেই তো মা কি বুঝতে পেয়েছি। বিশ্বাস করো, মাকে সব সময় নিজের মায়ের জায়গা দিয়েছি, কখনো শাশুড়ি ভাবিনি। নিজের মাকে তো ছোটবেলায় হারিয়েছি, কিন্তু বিয়ের পর মাকে পেয়ে মনে হয়েছিল নিজের মাকে ফিরে পেয়েছি। কিন্তু দেখো, আমি এতটাই অভাগী যে আমার এই মাকেও হারিয়ে ফেললাম। সত্যি আমি কারোর ভালোবাসা পাওয়ার যোগ্য না। ছোট মা ঠিকই বলতো, আমি সবার জন্য অভিশাপ, আমি সবার কষ্টের কারণ। আমার জন্য কেউ সুখে থাকতে পারে না। নিজের ভাইয়ের কষ্টের কারণ আমি, তোমার দেবরও। আর আজ মাকেও কষ্ট দিয়ে ফেললাম। আজ শুধু আমার জন্য বাবা মাকে কষ্ট দিল, সব দোষ আমার। এই মেয়ে, চুপ চুপ, শান্ত হও। কে বলেছে সব মিথ্যে কথা? মিথ্যে না ভাবি, সব সত্যি। চুপ, আর একটা বাজে কথা বলবে না। চোখ মুছে দিয়ে বলল ভাবি। দেখো, মা কখনো এমন পরিস্থিতিতে পড়েনি, তাই এসব সহজে মেনে নিতে পারেনি। তাই বলে তখন তোমার সাথে অমন ব্যবহার করেছে। মা বাবার সব কথা ধরতে নেই পাগলি মেয়ে। মানুষ রাগ তো তার উপরই করে যার উপর অধিকার আছে, যাকে মানুষ সবচেয়ে বেশি ভালোবাসে, বুঝেছো? ভাবি মাকে রাগ করে আমার সাথে আর কথা বলবে না? আরে পাগলি, বলবে না কেন? একটু পরে পরে দেখবে মা নিজেই তোমার সাথে কথা বলতে আসবে। সত্যি ভাবি? এবার একটু হাসো তো, মুখে কালো মেঘের ছায়া একদম ভালো লাগে না। ভাবি মিষ্টুকে বুঝিয়ে সুঝিয়ে রুম থেকে চলে যায়। মিষ্টু ওয়াশরুমে গিয়ে শাওয়ার নিয়ে রুমে আসে। টাওয়ালটি ফেলে বিছানায় বসে ভাবে মাকে কি করে মানানো যায়। কিছুক্ষণ পর কাব্য আসে রুমে, দেখে মিষ্টু বিছানায় বসে কিছু একটা ভাবছে। চুপচাপ গিয়ে মিষ্টুর পাশে বসে মিষ্টু বুঝতে পারে, কিন্তু কিছু বলে না। কিন্তু কাব্য অনেকক্ষণ থেকে চুপ করে বসে আছে, কিছু বলছে না দেখে মিষ্টু বসা থেকে উঠে দাঁড়িয়ে যায়। তবু কাব্য কোনো কথা বলে না, মাথা নিচু করে বসে আছে। মিষ্টু হঠাৎ করে সরি বলে চলে যেতে ধরলে কাব্য হাত ধরে ফেলে। কাব্য মাথা তুলে মিষ্টুর দিকে তাকায়। এবার কাব্য বলতে শুরু করে, তোমাকে সরি বলতে হবে না, যা হয়েছে ভালোই হয়েছে। আমার এমন একটা পরিস্থিতিতে পড়ার প্রয়োজন ছিল, নাহলে তো সত্যি উপলব্ধি করতে পারতাম না তোমাকে কতটা কষ্ট দিয়েছি। আজ বাইরে মানুষ আমাকে যে অপমান করেছে, আমি তো এর থেকেও অনেক বেশি অপমান ডিজার্ভ করছি। আর সেটা রাগ করে হোক বা অভিমান করেই হোক, যেভাবেই হোক করেছি। তো আমি ছেলে হয়ে অপমান মেনে নিতে পারি না, তুমি তো মেয়ে। এটা একটা মেয়ের জন্য কতটা অপমান জানো? আমি কখন এটা ভাবিনি, সবসময় শুধু নিজেই রাগটা, নিজের অভিমানগুলো তোমার উপরে অন্যায়ভাবে চাপিয়ে দিয়েছি। তার জন্য এটা আমার প্রাপ্ত ছিল। তুমি কিন্তু তো আমাকে অপমানিত হওয়ার আগেই সবার সামনে রুখে দাঁড়ালে। কিন্তু আমি তো নিজেই তোমাকে, তুমি যা করো ভালো করেছো, এজন্য তোমাকে সরি বলতে হবে না। এক মিনিট, আমি কেন এসবের জন্য সরি বলবো? মানে? এর মানে এই যে আপনি যেটা মনে করছেন সেটা না। তাহলে সরি বলছো কেন? সরি, আমি আপনাকে অপমান করার জন্য বলিনি। আমি যে কাজটা করিনি সেটার জন্য আমি কখনো সরি বলি না।
আমি সরিটা বলেছি কারণ তখন আপনাকে বারবার স্বামীর পরিচয় দিয়েছি, তাই। আমি জানি আমাকে আপনি স্ত্রী বলে পরিচয় দিতে লজ্জা পান, কিন্তু কি করব বলুন, গ্রামের মেয়ে তো, তাই স্বামী নামটা সহজে মুখে আনতে পারি না। যদিও আপনি বিয়েটা মানেন না, কিন্তু আমি তো মানি, তাই বাধ্য হয়ে তখন আপনাকে স্বামী বলেছি। আমি আপনাকে সত্যি লজ্জা দিতে চাইনি, তবুও জানি আপনি লজ্জা পেয়েছেন, তার জন্য সরি বলেছি। আপনাকে অপমান করার জন্য না, কারণ আপনাকে অপমান করতে আমার অন্য কারোর সাহায্যের প্রয়োজন নেই। আপনি ভাবলেন কি করে এসব? আর আপনাকে বা কি বলবো, যার উপর আমার এক্সপেকটেশন ছিল, যে মানুষটাকে মনে হয়েছিল পৃথিবীর সবাই আমাকে না বুঝলেও আমার মা আমাকে সবসময় বুঝবে, সেখানে সেই মানুষটাই আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। সেখানে আপনার উপর তো আমার কোনো এক্সপেকটেশন নেই। কাব্য এখনো হাত ধরে আছে। মিষ্টু মাথা নিচু করে চোখের অশ্রু ঝরাচ্ছে। হাত সারুন। কাব্য খুব ভালো করে জানে মিষ্টু মিথ্যা বলে না, কিন্তু এক মুহূর্তের জন্য মনে হয়েছিল হয়তো, কারণ কাব্য তো সত্যি ওর উপর অন্যায় করেছে। তার জন্য যদি মিষ্টু এমনটা করেও তাতেও তো ভুল হবে না, কিন্তু কাব্য এটা ভুলে গিয়েছিল যে মিষ্টু ওকে কতটা ভালোবাসে। ওর ভালোবাসার কাছে সবকিছু গুরুত্বহীন। হাত বাড়িয়ে মিষ্টুর চোখের পানি মুছতে যেতেই মিষ্টু অন্য হাতে আটকে দেয়। মিষ্টু নিজে চোখ মুছে দেয় বারবার এই অবাধ্য অশ্রুগুলো। ও চায় না কাব্য ওর চোখের অশ্রু দেখুক, কিন্তু এই বেঈমান চোখ জোড়া মিষ্টুর কোনো কথাই তো শুনে না। ওর তো নিজের ইচ্ছে অনুযায়ী ঝরতে থাকে। মিষ্টু কাব্যকে কিছু বলতে না দিয়েই হাতটা ছাড়িয়ে ছাদে চলে যায়। ছাদে এক কোণে গিয়ে বসে হাঁটুতে মাথা গুজে কান্না করে। আপনি কি কোনো দিন আমাকে বুঝবেন না? কোনো দিন না? আপনি কেন বোঝেন না? আপনি আমাকে অবিশ্বাস করলে আমার যে খুব কষ্ট হয়, নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, আমার বুকের মধ্যে যেন কেউ ছুরির আঘাত করে। কেন বোঝেন না আপনি? কেন দেখতে পান না আমার কষ্টগুলোকে? এই আপনি আমায় ভালোবাসেন, হ্যাঁ? ভালোবাসলে তো ভালোবাসার মানুষটির কষ্টগুলো অনুভব করা যায়। আপনি কি কখনো আমার কষ্টগুলো অনুভব করতে পারবেন? জানি পারবেন না। আপনি কি বোঝেন? আপনি কিছু বোঝেন না, কিচ্ছু না। আমি আপনার কথায় কষ্ট পাইনি। আপনার এই অবিশ্বাস আমাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। আপনি কখনো আমাকে একটুও বিশ্বাস করেননি, আপনি কখনো আমায় একটুও ভালোবাসেননি, তাই তো আপনি এসব কি করে ভাবলেন? আপনি আমি আপনাকে অপমান করার জন্য এসব করেছি? কি করে ভাবলেন আপনি? কি করে? আমি যদি সত্যি আপনাকে অপমান করতে চাইতাম, তাহলে অফিসে ওই মেয়েদের ওসব বাজে বাজে কথা আমাকে শুনতে হতো না। শুধুমাত্র আপনার সম্মানের জন্য আমি চুপচাপ সবকিছু সহ্য করে গিয়েছি। আমি তো চাইলেই সব সত্যি বলে দিতে পারতাম, কিন্তু আমি চুপ ছিলাম। কেন জানেন? কারণ আমি যে নিজের চেয়েও আপনাকে বেশি ভালোবাসি। আপনি ছোট হবেন এমন কাজ আমি কখনো করার তো দূরে থাক, ভাবতেও পারি না। আর সেই আপনি কখনোই আমাকে বোঝা তো দূর, চেষ্টাও করেননি বোঝার। এই নাকি আপনি আমার মনের কথা শুনতে পারেন? তাহলে এখন কেন শুনতে পারছেন না আপনি? কেন? হাঁটুতে মুখ রেখে নিজে নিজে কথা বলছে আর কান্না করছে। কাব্য মিষ্টুর কাঁধে হাত রাখতে গিয়েও থেমে যায়, হাত ফিরিয়ে নিয়ে চলে যায় ওখান থেকে। মিষ্টুর সব কথাই শুনেছে কাব্য। মিষ্টুর পেছনে দাঁড়িয়ে মিষ্টু বুঝতে পারেনি কাব্য ওর পেছনে দাঁড়িয়েছিল। কাব্য নিজের রুমে বসে দু হাতে মাথার চুল টানছে আর চোখ বন্ধ করে নিঃশব্দে কান্না করছে। ভাইয়া এসে কাব্যর পাশে বসে কাব্য ভাইকে দেখে আর নিজেকে আটকে রাখতে পারে না, জড়িয়ে ধরে কান্না করে দেয়। ভাই, আমি অনেক বড় ভুল করে ফেলেছি রে। জেনে বুঝে না বুঝে অনেক কষ্ট দিয়ে ফেলেছি রে ওকে। শান্ত, কাব্য, কি হয়েছে বল? কাকে কষ্ট দিয়েছিস? কি হয়েছে বল আমাকে। মিষ্টুকে ভাইয়া, ওকে সত্যি আমি বুঝতে চেষ্টা করিনি। সবসময় শুধু নিজের রাগ, নিজের স্বার্থটাই বুঝেছি, কখনো ওকে বোঝার চেষ্টাই করিনি। আজও দেখো পর্যন্ত সবার সামনে রুখে দাঁড়ালাম, কিন্তু আমি ওকে আজও ভুল বুঝলাম। ওইটুকু মেয়ে হয়েও স্ত্রীর সব দায়িত্ব পালন করেছে নিঃস্বার্থভাবে, শুধু আমাকেই ভালোবেসে গিয়েছে। আর আমি এর বিনিময়ে শুধু অপমান অসম্মান ছাড়া কিছুই দিতে পারিনি। কখনো ওর হয়ে কোনো অন্যায় প্রতিবাদ করা তো দূর, আমি নিজেই বারবার ওর সাথে অন্যায় করেছি। শান্ত হ কাব্য, শান্ত হ, দেখবি সব ঠিক হয়ে যাবে। না রে ভাইয়া, কিচ্ছু ঠিক হবে না। তুই জানিস না ওর সাথে আমি কি কি করেছি। অফিসে, বাড়িতে কত বাজেভাবে অপমান করেছি, যা নয় তাই বলেছি, কত কত বাজে কথা বলেছি। জানিস না, শুধু তাই নয়, আজকে আমাকে সরিও বলেছে। জানিস কেন? তাহলে সত্যি মিষ্টু? না রে, ও ইচ্ছে করে কিছু করেনি।
ও যদি সত্যি ইচ্ছে করতো তাহলে ও স্বীকার করতো। আর মিষ্টু কখনো এমনটা করবে না রে। ও এতটাই আমাকে ভালোবাসে যে ও যে অপরাধ করেনি তার জন্য নীরবে লোকজনের অনেক বাজে কথা শুনেছে। জানিস, আমার শুধুমাত্র আমার জন্য অফিস লোকে অনেকেই আমার রক্ষিত উপাধি দিয়েছে, তবুও নিজের পরিচয় দেয়নি। আমার কথা ভেবে, আমি লজ্জা পাবো ভেবে, আমার অসম্মান হবে বলে চুপচাপ শুধু চোখের অশ্রু ঝরিয়েছে। এসবের জন্য কখনো আমার কাছে কোনো অভিযোগ পর্যন্ত করেনি। এত কিছুর পরেও আমি অফিসের সবার সামনে অবিশ্বাস করে অন্য লোকের সাথে জড়িয়ে নোংরা কথা বলতাম। তখনও আমার সম্মানের কথা ভেবেই চুপ হয়েছিল। ভাইয়া, মানুষ কাউকে কতটা ভালোবাসলে এমন করতে পারে বলতো? আচ্ছা এটা বল, আমি তোকে কখনো এসব অপমান ছাড়া কিছু দিইনি, তাহলে ও কেন আমাকে এত ভালোবাসে বলতো? ওকে আমি এতটাই কষ্ট দিয়েছি যে আজ সবার সামনে আমাকে স্বামী হিসেবে পরিচয় দিয়েছে, বলেই আমার কাছে ক্ষমাও চেয়েছে। কেন? আমি তোকে বলেছিলাম ও যাতে কখনো আমাকে স্বামী বলে পরিচয় না দেয়, তার জন্য ও ক্ষমা চেয়েছে। আমি যে লজ্জা পেয়ে থাকি ও আমার স্ত্রী বলে। ভাইয়া, কতটা কষ্ট পেলে একটি মেয়ে নিজের স্বামীকে সবার সামনে স্বামী বলার জন্য ক্ষমা চাইতে পারে নিজের স্বামীর কাছে, বল? বুঝতে পারছি না এখন তোকে কি বলবো বা বলার উচিত। তুই যা করেছিস তারপরও যে মেয়েটি চুপ করে আছে, ওর জন্য হলেও তোর প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। তুই যে মেয়েটিকে স্ত্রী হিসেবে মানছিস না, পরিচয় দিতে লজ্জা পেতি। মিষ্টুর গ্রামের মেয়ে বলে, আর যদি মিষ্টুর জায়গায় শহরের কোনো মেয়ে হতো, সে কখনো তোকে কেন আমাদের কাউকে ছেড়ে কথা বলতো না। এতদিন অনেক কিছুই ঘটে যেত, কিন্তু দেখ, মিষ্টু কখনো আমাদের দিকে একটি বারও অভিযোগের আঙ্গুল তুলে কথা বলেনি। তুই যে ওর সাথে এত সব করেছিস, তারপরও মেয়েটি সব সময় মুখে হাসি ফুটিয়ে সবার সাথে কথা বলছে, কখনো কিছু বুঝতে দেয়নি কাউকে। তোর শহরের মেয়েরা কিন্তু এসব পারতো না রে। আমি তো বলবো তোর স্ত্রী গ্রামের মেয়ে বলে লজ্জা না, গর্বিত হওয়া উচিত। এমন একটি বউ পেয়েছিস। আমার ভাগ্য ভালো তাই ওকে পেয়েছি, কিন্তু ওর ভাগ্যটা সত্যি খুব খারাপ। আমার মতো একটা অপদার্থ স্বামী পেয়েছে। আমি সত্যিও যোগ্য না রে ভাইয়া। চুপ, এখন এসব কথা বলার সময় না। তোর এখন মিষ্টির কাছে যাওয়া উচিত। কষ্ট যখন দিয়েছিস তখন তোর ভালোবাসা দিয়ে তা মুছে দিতে হবে। ভাই, ও কি আমাকে ক্ষমা করতে পারবে? কেন পারবে না? মানুষ যাকে ভালোবাসে তার উপর বেশিক্ষণ রেগে থাকতে পারে না। আর মিন্টু তোকে কতটা ভালোবাসে সেটা আমার থেকেও বেশি তুই জানিস। কি রে, জানিস না? তাহলে আর কি, কান্না থামাও আর যুদ্ধে নেমে পড়ো বউয়ের রাগ অভিমান ভাঙাতে। ভাই, কিছু আইডিয়া দে না রে, কি করে? নো ভাই, তোমারটা তুমি বুঝছো। তোমার বউ তুমি কিভাবে রাগ ভাঙাবে সেটা তুমি ভেবে দেখো কি করবে। আমি শুধু এটাই বলতে পারি, মেয়েদের চাহিদাটা খুব কম জানিস। ওরা শুধু ভালোবাসার মানুষটি, একটু যত্ন, একটু সম্মান আর বুক ভরা ভালোবাসা। ওরা একটু পেয়ে হ্যাপি। একটু ভালোবাসা দিয়ে দেখো, তোমার জীবনটাকে রংধনুর স্বাদ সাজিয়ে দিবে। তা তোমার বউটি কোথায়? ও ছাদে খুব কান্না করছে ভাইয়া। ওর সামনে কিভাবে যাবো রে? খুদ মুখে দাঁড়াবে ওর সামনে? আগে হার মানলে হবে? এখন তোকে শক্ত হতে হবে। তোর ভালোবাসা দিয়ে এখন মিষ্টুর মন থেকে সব রাগ অভিমান ভেঙে দিতে হবে। আর হ্যাঁ, এখন ওর কাছে যেতে হবে না, একটু পর যা, ওকে? আর এখন এসব দেবদাস দেবদাস ভাব ছেড়ে দাও ভাই। তোমার বউ এই লোক দেখে গলবে না, বুঝছো? তোমাকে অন্য পথ ধরতে হবে। ইউ নো হোয়াট আই মিন? থ্যাঙ্কস ভাই। মিষ্টু চোখের পানি মুছে উঠে দাঁড়ায়। নিচে নেমে আসতেই মার সামনে পড়ে। মা, কোনো কথা না বলে মুখ ফিরিয়ে চলে যায়। ঠিক আছে, আর তোমাকে এই অকৃতজ্ঞ মেয়েটা বিরক্ত করবে না মা। মিষ্টুর রুমে গিয়ে ওয়াশরুমে গিয়ে চোখে পানি দিয়ে বারান্দায় দোলনাতে বসে পড়ে। কান্না করার জন্য মাথাটা খুব ব্যথা করছে। মাথায় হাত দিয়ে চোখ বন্ধ করে নেয়। কখন যে ঘুমিয়ে পড়ে বুঝতেই পারে না। এদিকে কাব্য ছাদে গিয়ে খুঁজে এসেছে, কিচ্ছু পায়নি। বাড়িতে সব জায়গায় দেখেছে, সন্ধ্যা হয়ে গেছে, রাতে পার্টি, কিন্তু কারোরই যাওয়ার মতো মন মানসিকতা নেই। কিন্তু নিজেদের অফিস পার্টিতে না যেতে পারলে কেমন দেখাবে? আর আজ তো কারোর সারপ্রাইজ প্ল্যান করছে। কেউ যদি না যায় তো কি হবে? তাই কাব্য জোর করে ভাইয়া ভাবি নিশিকে রেডি হতে পাঠিয়ে দেয়। বাবা মাকে অনেক কষ্টে রাজি করেছে ভাইয়া। সবাই রেডি হওয়া শুরু করে দিয়েছে, কিন্তু মিষ্টুর দেখা নেই। কাব্য খুঁজে খুঁজে অবশেষে বারান্দায় গিয়ে দেখে মিষ্টু দোলনায় ঘুমিয়ে আছে। কাব্য কাছে গিয়ে কপালে ঠোঁট ছুঁয়ে কোলে তুলে রুমে নিয়ে আসে। হঠাৎ মিষ্টুর ঘুম ভেঙে যায়। নিজেকে কাব্যর কোলে আবিষ্কার করে নামার জন্য ছটফট করা শুরু করে দেয়।
সবসময় এমন ছটফট করো কেন বলো তো? এসব করে কি কোনো লাভ হয়? ছাড়ুন আমাকে। সরি বউ, তোমাকে ছাড়তে পারবো না গো। নামান বলছি। কাব্য মিষ্টুকে কোল থেকে নামিয়ে দেয়। ভয়ে মিষ্টু চলে যেতে ধরলেই কাব্য মিষ্টুকে ধরে ফেলে। মিষ্টুর পিঠ কাব্যর বুকে ঠেকে। কাব্য মিষ্টুকে পেছনে থেকে জড়িয়ে ধরে। মিষ্টু ছাড়ানোর চেষ্টা করলে কাব্য কোমর দুহাতে আঁকড়ে ধরে ঘাড়ে মুখ গুজে। মিষ্টু কাব্যর ছোঁয়া পেয়ে কেঁপে উঠে কাঁপা কাঁপা গলায় বলে, কি হচ্ছে কি? ছেড়ে দিন। সরি বউ, জেনে না জেনে অনেক কষ্ট দিয়ে ফেলেছি তোমায়, প্লিজ ক্ষমা করে দিও। ছাড়ুন, আমার লাগছে। লাগুক, এটুকু লাগলে কিচ্ছু হয় না। ঘাড়ের চুল সরিয়ে ঠোঁট ছুঁয়ে দেয়। মিষ্টু চোখ বন্ধ করে কাব্যর হাত খামচে ধরে। কাব্য ব্যথা পেলেও কিছু বলে না, ও নিজের কাজে ব্যস্ত। মিষ্টুকে এবার নিজের সামনে দিয়ে এসে দু গালে হাত রাখে কাব্য। মিষ্টু এখন নিজের মধ্যে নেই, চোখ বন্ধ করে আছে। কাব্য মিষ্টুকে দেখে মুচকি হেসে আর একটু কাছে যেতেই, চাচু, চাচু, দেখো আমি ফার্স্ট রেডি হয়েছি। শুভ্র আওয়াজ শুনে কাব্য মিষ্টু দুজন দুদিকে সরে যায়। ছোট মা, চাচু, তোমরা কি করছিলে? কিছু না বাবা, এদিকে শুধু দেখি আমার মেয়ে জামাইকে কেমন লাগছে। দেখো তো আমাকে কেমন লাগছে। মেয়ে জামাই মানে? হ্যাঁ গো, আমি তোমাদের মেয়ে জামাই। তোমার পেটে আমার বউ আছে। চাচু আমাকে বলেছে, ছোট মা আমার বউকে কবে এনে দিবে? আমার একা একা ভালো লাগে না, ওর সাথে আমি খেলা করব, দাদু ভাইয়ের সাথে পার্কে যাব, কত মজা হবে বলো। চিন্তা করো না বাবা, খুব তাড়াতাড়ি তোমার বউ মানে আমার ছোট রাজকুমারী চলে আসবে, তাই না মিষ্টু? অসভ্য লোক একটা। রাগী চোখে কাব্যর দিকে তাকিয়ে ওয়াশরুমে চলে যায়। কাব্য মিষ্টি চলে যাওয়া দেখে হেসে দেয়। চাচু, তুমি হাসছো কেন? কিছু না বাবা, তুমি কি আর কিছু বলবে? আম্মু বললো তোমরা রেডি হয়েছো কিনা দেখে আসতে, আর আমি যে রেডি হয়েছি সেটা তোমাদের দেখিয়ে আসতে বললো। আমার ভাতিজা, শ্বশুর, বাবা, মেয়ে জামাইকে মাশাআল্লাহ খুব ভালো লাগছে দেখতে। বাবা তুমি যাও, আমরা রেডি হয়ে আসছি, কেমন? ওকে, বাই চাচু। শুভ্র দৌড়ে চলে যায়। কাব্য শপিং ব্যাগগুলো বের করে বিছানায় রাখছে। ওয়াশরুমে মিষ্টু কাব্যর গোষ্ঠী উদ্ধার করছে। অসভ্য লুচু ছেলে, শালার রাজাকার। তুই কি ক্ষমা চাচ্ছিস নাকি লুচুগিরি করিস? যে বজ্জাতের বজ্জাত, হ্যাঁ? চিপকলি নানা, ব্যাঙের শ্বশুর, আফ্রিকার বাদুর, অস্ট্রেলিয়ান ইঁদুর, ছোট বাচ্চা ছেলেটাকে কি সব বাজে বাজে কথা শেখাচ্ছে। শালা তুই লুচু বলে কি সবাইকে তোর মতো বানাতে হবে নাকি রে? হ্যাঁ ম্যাম, ওয়াশরুমে কি ঘুমিয়ে পড়েছেন নাকি? তাতে আপনার কি? আরে আমারই তো সব, একমাত্র বউ বলে কথা। সে যদি এইভাবে ওয়াশরুমে আটকে থাকে তাহলে আমার কি হবে? আসছে আদিক্ষেতা দেখাতে। আহা বউ, আদিক্ষতে না গো, প্রিয়ার মহব্বত, ওসব তুমি বুঝবে না, একটু বড় হয়ে নাও তো ফার্স্ট। এখন তাড়াতাড়ি বাইরে আসো তো দেখি। পারবো না, এখন সময় লাগবে, শাওয়ার নিব। এই একদম না, একবার শাওয়ার নিয়েছো, এখন আবার রাতে নিলে ঠান্ডা লেগে যাবে তো। লাগলে লাগুক, আমি শাওয়ার নিবই। খবরদার বলছি, তুমি শাওয়ার নেবে না। দরজা খোলো। কি হলো, দরজা খুলবে নাকি ভেঙে ফেলবো, কোনটা? মিষ্টু দরজা খুলে বের হয়ে আসে। সমস্যা কি আপনার? একটু শান্তিকে দেবেন না আমাকে? রাগ করছো কেন? না এগুলো তাড়াতাড়ি পরে বের হতো দেখি। মানে কি? আমি এই রাতে কেন ড্রেস চেঞ্জ করব? পার্টিতে যাবে, তাই এখন ফটাফট ওয়াশরুমে যাও আর এই শাড়িটা পরে রেডি হয়ে আসো। আমি কোথাও যাব না। মিষ্টু চলে যেতে ধরলেই কাব্য হাত ধরে সামনে দাঁড়া করায়। হাত ছাড়ুন। বাংলায় ভালোভাবে বলেছি, শাড়িটা। তো আমি কি হিন্দি, পাঞ্জাবি, গুজরাটি, তামিল, ভোজপুরি, চাইনিজ ভাষায় কথা বলছি যে আপনি বুঝতে পারছেন না? না, আমারই ভুল। তুমি যে সোজা কথা বোঝো না সেটা ভুলেই গিয়েছিলাম। এক হাত মিষ্টুর হাত ধরে অন্য হাতে মিষ্টুর ওড়নাটা নিয়ে বিছানায় ফেলে দেয়। ওই কি করছেন কি? আমার ওরা কেন দেখতে পাচ্ছ না? ড্রেস চেঞ্জ করছি। তুমি তো আর নিজে করবে না, তাই আমাকেই করতে হবে। জামায় হাত দিতে মিষ্টু হাত ধরে ফেলে। না, কি করছেন কি? মাথা ঠিক আছে আপনার? ছি। এখনো ঠিক আছে, বাট কতক্ষণ থাকবে জানি না। এখন বলো, তুমি নিজে করবে নাকি আমি? আমার কিন্তু কোনো সমস্যা নেই, করে দিতেই পারি। কত বড় লুচু, শালা শয়তান বজ্জাত,
উঁচু হাড্ডি, তোর সমস্যা থাকবে কেন? হারামি সাদা হনুমান, লাল কুমড়া, কালো মূলা। কি হলো, কথা বলছো না কেন? ও বুঝেছি, তুমি চাচ্ছ আমি নিজের হাতে। ওকে, নো প্রবলেম। জামাতে হাত দিতেই চিৎকার করে ওঠে। না না, আপনার কষ্ট করতে হবে না, আমি নিজেই পারবো। দ্যাটস লাইক এ গুড গার্ল। তো যাও, তাড়াতাড়ি রেডি হয়ে আসো, কেমন? মিষ্টু শপিং ব্যাগ নিয়ে রাগে ওয়াশরুমে দরজা ঠাস করে লাগিয়ে দেয়। কাব্য মুখ চেপে হাসতে হাসতে ল্যাপটপ অন করে বিছানায় বসে। শালা তোর গুড গার্লের গুষ্টি কিলাই। হারামি, নাইজেরিয়ান অ্যানাকোন্ডা, লাল সাপ, বজ্জাতের বজ্জাত, শয়তানের নানা একটা। রাগে গজগজ করতে করতে ফ্রেশ হয়ে সবকিছু বের করে হাতে নেয় একটা ডিজাইনার শাড়ি। লাল খয়েরি কালারের উপর সাদা পাথর বসানো, গোল্ডেন কালারের কাজ করা, লেজ লাগানো, দেখতে অনেক সুন্দর শাড়িটি। ডিজাইনার ব্লাউজ, গলায় পিঠে গোল্ডেন সুতা দিয়ে কাজ করা, সাথে পাথর বসানো, ডিজাইন করা নেকলেসের মতো করে। গলায় আর কিছু পরতে হবে না, নেটের 3/4 হাতা। কিন্তু এখন ব্লাউজে ফিতা আর ঘাড়ে হুক নিয়ে সমস্যা। মিষ্টু কিছুতেই লাগাতে পারছে না, এমনিতে অনেকটা পিঠ দেখা যাচ্ছে তার উপর ফিতার কাছে হাত যাচ্ছে না। রাগে ইচ্ছে করছে কাব্যকে এটা পরিয়ে দিতে। অনেকক্ষণ চেষ্টা করেও না পেয়ে ওয়াশরুমের দরজা একটু খুলে মাথা বের করে কাব্যকে ডাকে। এই যে শুনছেন, বলো, কিছু লাগবে তোমার? বলছিলাম কি ভাবি বা নিশুকে একটু ডেকে দেবেন? কেন, কি হয়েছে? কোনো সমস্যা? আমাকে বলো, আমি হেল্প করে দিচ্ছি। না, আপনাকে দিয়ে হবে না, প্লিজ একটু ওদের ডেকে দিন না। ওদের এখন কি করে ডাকবো? ওরা তো রেডি হচ্ছে। তোমার কি লাগবে আমায় বলো। না, কিছু লাগবে না। দরজা বন্ধ করে দিয়ে আবার নিজে নিজে চেষ্টা করে লাগানো। 10 মিনিট পর কাব্য দরজা ধাক্কা দেয়, কিন্তু মিষ্টু কথাও বলছে না, দরজাও খুলছে না। এ কি হলো, এখনো বেরোচ্ছ না কেন? কখন দেখি ওখানে বসে আছো? এত সময় লাগে নাকি? তাড়াতাড়ি বের হও, নাহলে কিন্তু আমি দরজা ভেঙে ভেতরে গিয়ে রেডি করবো। ওকে, দরজা খুলবে না তো? দরজা কিন্তু এবার সত্যি সত্যি ভেঙে ফেলবো। বেরাও বলছি। দরজা ধাক্কা দিতে থাকে মিষ্টু। বাধ্য হয়ে দরজা খুলে বের হয়ে আসে। কাব্য ওকে দেখে চোখগুলো অটোমেটিক বড় হয়ে যায়। মিষ্টু চুল দিয়ে পিঠ ঢেকে শাড়ির আঁচল দিয়েও নিজেকে ঢেকে রেখেছে। মাথাটা নিচু করে রুমে আসে। কাব্য এভাবে দেখে তো অবাক হয়ে যায়। এই, তুমি এইভাবে কেন শাড়ি নিয়েছো? বলেই আঁচল ঠিক করে দেয়, যার ফলে চুলগুলো একটু সরে যায়। মিষ্টু ঠিক করতে কাব্য আয়নার দিকে চোখ পড়ে আর ব্যাপারটা বুঝতে পারে। মিষ্টুকে হাতে ধরে আয়নার সামনে দাঁড় করিয়ে দেয়। মিষ্টু লজ্জায় কিছু বলতে পারছে না। কাব্য মিষ্টুর চুলে হাত দিতেই না প্লিজ। কাব্য চুলগুলো সরিয়ে ফিতা বেঁধে দেয়। কাব্যর ছোঁয়ায় কেঁপে উঠে, হাত সারি মুষ্টি করে বন্ধ করে নেয়। হার্টবিট অনেক ফাস্ট হচ্ছে। ফিতা লাগিয়ে ঘাড়ে হুক লাগিয়ে দেয়, চুলগুলো পিঠে আবার ছড়িয়ে দেয়। মিষ্টি সরে আসতে নিলে কাব্য যেতে দেয় না, বসিয়ে দিয়ে দেয় ওখানে। কাব্য ইয়াররিং হাতে দিতে, আমি পারবো। আমি জানি তুমি পারবে, কিন্তু আজ আমি তোমাকে নিজের হাতে সাজাতে চাই, প্লিজ। মিষ্টু আর কিছু বলতে পারে না, চুপচাপ বসে থাকে। কাব্য নিজেই রেডি করে দিতে থাকে। কানে গোল্ডেন হোয়াইট স্টোনের বড় ইয়ারিং, শাড়ি সাথে ম্যাচিং করে, দুহাত ভর্তি গোল্ডেন চুড়ি, আংটি দুহাতে, দুটো বড় বড়, ঠোঁটে লিপস্টিক, চোখে কাজল দিয়ে অনেক সুন্দর করে সাজিয়ে দিয়েছে। চুলগুলো আছড়ে সামনে কিছু চুল নিয়ে বাঁকা সিথি করে, পেছনে কিছু চুল নিয়ে ফুলিয়ে বেঁধে দিয়ে বাকি চুল ছেড়ে দেয়। তারপর সামনে বা সাইডে চুলগুলো নিয়ে 3টি ভাগ করে পেঁচিয়ে ফোলানো চুলের সাথে আটকে দেয়। ডান সাইডের চুলগুলো ভালো করে আছড়ে দেয়, সামনে এক সাইডে কিছু চুল নিয়ে রেখে দেয়। তারপর মিষ্টুকে তুলে সামনে দাঁড় করিয়ে পা থেকে মাথা পর্যন্ত ভালো করে পর্যবেক্ষণ করে। সাজ কমপ্লিটেড। মুখে মেকআপ দিদি, কারণ তুমি মেকআপ লাইক করো না, আর তাছাড়া তোমাকে মেকআপ ছাড়াই ভালো লাগে। তো এখন বলো তো কেমন লাগছে? এই যে আমি সাজালাম, এই সাজানোটা কেমন লাগছে? কি হলো, এমন করে তাকিয়ে আছো কেন? কিছু বলো, এত কষ্ট করে সাজালাম। আপনি এসব কি করলেন? ইউটিউব দেখে টানা 2 ঘন্টা লেগেছে এসব শিখতে। সে যাই হোক, আমার পরিশ্রম সার্থক হয়েছে। তোমাকে একদম পুতুলের মতো লাগছে। ইচ্ছে করছে না থাক, বলবো না, পরে লজ্জা পাবে। ম্যাডাম, এখন আমার পারিশ্রমিক দেবেন কি দেবেন না, কোনটা? মিষ্টু পিছিয়ে যেতেই কাব্য কোমর ধরে নিজের কাছে টেনে আনে। পালাচ্ছ কেন? এটা কিন্তু মোটেও ঠিক না। মিষ্টু, উফ সরি। মিষ্টু নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু কাব্য আরো শক্ত করে ধরে রেখেছে। ভাবি, সরি বলতে হবে না। তুমি কি আমাদের পর নাকি, বলো? এসো ভিতরে এসো। তাই তো। অসভ্য নির্লজ্জ কোথাকার। কাব্যর হাতে জোরে চিমটি কেটে দেয়। কাব্য ব্যথা পেয়ে ছেড়ে দেয়। আউচ! উফ, কি করলে এটা? আহ!
ঠিক হয়েছে, অসভ্য লোক একটা। যা বাবা, আমি অসভ্যতা কি করলাম? তুমি ভালো। তাই তো। মিষ্টু, ওয়াও মিষ্টু, তোমাকে তো একদম পরীর মতো লাগছে। অনেক অনেক সুন্দর লাগছে আজ। তাই বলি এত। ও ভাবি, আমার বইয়ের দিকে একদম নজর দিও না তো। কাব্য গিয়ে কাজল নিয়ে এসে মিষ্টুর কানের পিছনে লাগিয়ে দেয়। বাব্বা, কি ভালোবাসা। তো এখন বউকে ছেড়ে নিচে রেডি হও কেমন? সবাই নিচে বসে আছে তোমাদের জন্য। ওকে ভাবি, তোমরা যাও, আমি আর মিষ্টু পরের গাড়িতে আসছি। ওকে, অ্যাজ ইউর উইশ ব্রাদার ইন ল। মিষ্টু লজ্জায় লাল নীল হলুদ হয়ে যাচ্ছে ওদের কথায়। কাব্য কাশি দেয়, মিষ্টুর ওদিকে তাকায়। কাব্য এবার মিষ্টুর দিকে এগিয়ে যায়, মিষ্টু পিছিয়ে যায়। পেছাতে পেছাতে আলমারির সাথে লেগে যায়। কাব্য মিষ্টুর দিকে ঝুঁকে পড়ে মিষ্টু চোখ বন্ধ করে নেয়। ডোন্ট ওয়ারি বউ, এখন আমার পারিশ্রমিক চাই না, যখন সময় হবে ঠিক নিয়ে নেবো। এখন একটু বসো, আমি এখনই ড্রেস চেঞ্জ করে আসছি। কানে কানে ফিসফিসিয়ে কথাগুলো বলে কাব্য মিষ্টুর কানে হালকা করে ঠোঁট ছুঁয়ে চলে যায় ওয়াশরুমে। মিষ্টুর কেমন যেন একটা অন্যরকম ফিলিংস কাজ করে মনে। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আয়নার সামনে দাঁড়িয়ে শাড়িটা আরেকটু ঠিক করে নেয়। কাব্য মিষ্টুর সাথে ম্যাচিং করে সাদা শার্ট, লাল খয়েরি কোট পরা। শার্টের দুটো বাটন খোলা রেখেছে, এমনিতেই ফর্সার শরীর, তার উপর লাল খয়েরি কোট, হাতে ম্যাচিং ওয়াচ। এক কথায় সবার ক্রাশ। মিষ্টুও কিন্তু কম না, আজ কেউ কারোর থেকে কম না। দুজনকে একসাথে দেখলে সবাই বলবে দুজন দুজনের জন্য একদম পারফেক্ট। ওরা বেরিয়ে পড়ে রাস্তায়, কেউ কারোর সাথে কোনো কথা বলেনি। কাব্য একটু পর পর লুকিয়ে লুকিয়ে মিষ্টুকে দেখেছে। মিষ্টু বুঝতে পেরেছে, বাইরের দিকে মুখ করে মুচকে হেসেছে, কিন্তু কাব্য সেটা দেখতে পায়নি। গাড়ি তাদের গন্তব্যে এসে থামে। মিষ্টু নেমে ভেতরে যায়। কাব্য গাড়ি পার্ক করতে করতে চলে যায়। মিষ্টু ভেতরে যেতেই ছেলে মেয়ে সবাই মিষ্টুর দিকে হাঁ করে তাকিয়ে আছে। মিষ্টুর মধ্যে একটা অস্থিরতা কাজ করছে। সবাই কেমন করে তাকিয়ে আছে, নিজেকে এখন কোনো এলিয়েন মনে হচ্ছে। বাড়ির কাউকেই দেখতে পাচ্ছে না। অফিসে তো সবার সাথে কথা হয়নি, আবির আর মিতু ছাড়া তো তেমন কারোর সাথে মেশেনি। এক সাইডে চুপচাপ করে গিয়ে দাঁড়ালো কয়েকজন ছেলে, এসে আগ বাড়িয়ে কথা বলতে আসছে। সবার সাথে হাই হ্যালো করে ওখান থেকে চলে যায়। কিন্তু যেখানেই যাচ্ছে কেউ না কেউ আসছে কথা বলতে। সবাই মিষ্টুর অনেক অনেক প্রশংসা করছে। আগে কখনো কেউ শাড়িতে দেখেনি, এসব আর কি বলেছে। কিন্তু মিষ্টুর কাছে এটা বিরক্তিকর মনে হচ্ছে। ইচ্ছে করছে সব কটার মাথা ফাটিয়ে দিই, সাথে ওই হারামিটারও। কি দরকার ছিল এত সাজানোর? ঢং দেখলে বাঁচি না। সারা তোর হিরো সাজার ইচ্ছে হলে তুই সাজ না, তোকে কে মানা করছে? কিন্তু আমাকে কেন এমন সং সাজালি? এখন এসব প্যারা নিতে হচ্ছে তো আমাকেই। আর তুই তো কোন আফ্রিকার জঙ্গলে বসে আছিস ব্যাটা বজ্জা। You're really natural beautiful girl. You shouldn't. এবার বিরক্তির চরম পর্যায়ে চলে গিয়েছে। এখন সত্যি সত্যি এই লোকটাকে ইচ্ছে মতো ধোলাই দিতে মন চাচ্ছে, কিন্তু এখন এসব করা যাবে না। তাই নিজেকে অনেক কষ্টে শান্ত করে রেখেছে। মুখে কৃত্রিম হাসি টেনে ধন্যবাদ দিয়ে অন্য সাইডে চলে যায়। দূর থেকে মিতুকে দেখে যেন প্রাণে প্রাণ আসে। মিতু মিষ্টুর কাছে এসে জড়িয়ে ধরে। কেমন আছো তুমি? শরীর ভালো আছে? সবকিছু ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক আছি। এতক্ষণ কোথায় ছিলে তুমি? মিতু মিষ্টুকে ছেড়ে দিয়ে বলে, ওয়েট আ মিনিট, আগে তোমাকে দেখতে দাও ভালো করে। ওয়াও, ইউ আর লুকিং ভেরি নাইস। তোমাকে অনেক সুন্দর লাগছে আপু, কালো গাউনে অনেক মানিয়েছে তোমায়। ছাড়ো তো, তোমাকে অনেক বেশি সুন্দর লাগছে, একদম নতুন বইয়ের মতো। আমি তো তোমার প্রেমে পড়েছি গো। উফ আপু প্লিজ, তুমি এখন আবার শুরু হয়ে যেও না। এমনিতে অনেকক্ষণ থেকে এসব শুনতে শুনতে আমি বিরক্ত হয়ে গেছি, আর ভালো লাগছে না। ওদের আর দোষ কি বলো? এমনি যে কেউই তোমার প্রেমে পড়বে, আমি নিজেও তো পড়েছি। সত্যি, আমি ছেলে হলে তোমায় জোর করে হলেও বিয়ে করে নিতাম। হয়েছে, আর বলতে হবে না। এখন এসব কথা বাদ দিয়ে তোমার কথা বলো তো, কাহিনীটা কি? কিসের কাহিনী? আজ হঠাৎ টোটালি চেঞ্জ। মানে কি, আমি কি সাজতে পারি না নাকি? পারবে না কেন? কিন্তু ওই দিনের কথাগুলো পর। মোটেও না। আমি কেন ওই আবির হনুমানের কথার জন্য এসব করতে যাব? আমার ইচ্ছে হয়েছে তাই পড়েছি, বুঝেছো? আমি কি আবির ভাইয়ের নাম নিয়েছি? তো তুমি তো ওকে মিন করে বলছো, আমি কি বুঝি না? দেখো, ভালো হচ্ছে না কিন্তু, একদম হাসবে না। ওকে, আর হাসবো না। তো ভালোবাসো আবির ভাইয়াকে? কি কি বলছো? কি এসব?
ঠিকই তো বলছি। আমার কাছে লুকিয়ে কি হবে? তোমার চোখ মুখ তো বলে দিচ্ছে। মেয়েরা তখনই নিজেকে চেঞ্জ করার কথা ভাবে যখন কাউকে ভালোবাসে, আর সেই ভালোবাসার মানুষের পছন্দ অনুযায়ী নিজেকে সাজিয়ে তোলে। যা তোমার মাঝে দেখতে পাচ্ছি, সত্যিটা বলো না।